সিলেটের আতিয়া মহলে জঙ্গি হামলায় র্যাবের গোয়েন্দা প্রধান লেফটেন্যান্ট কর্নেল আবুল কালাম আজাদ মারা যাওয়ায় ১ মাস পর আয়োজন করা হয় প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দায়িত্ব পালনকালে নিহত র্যাব সদস্যদের আত্মার মাগফিরাত কামনা করে শেখ হাসিনা সন্ত্রাস ও জঙ্গিবাদের মতো সংকট মোকাবেলায় সব বাহিনীকে সমন্বিতভাবে কাজ করার পরামর্শ দেন। জনগণের সেবক আমরা সকলেই, কিন্তু যারাই আমরা কাজ করছি, কাজে জনগণের যেন কোনো রকম কষ্ট না হয়, তারা যেন কোনো রকম অহেতুক নির্যাতনের শিকার না হয়, নিগৃহীত না হয়, সেদিকে সকলকে দৃষ্টি দিতে হবে এবং তাদের জান মাল এবং নিরাপত্তার বিষয়ে সকলকে আরো আন্তরিকতার সাথে কাজ করতে হবে। প্রধানমন্ত্রী বলেন, কাউকে বাইরে রেখে দেশের উন্নয়ন সম্ভব নয়, তাই আত্মসমর্পণ করা জঙ্গিদের স্বাভাবিক জীবনে ফেরাতে পুনর্বাসনের নির্দেশ দেন তিনি। ধর্মগুরু ও বিদেশিদের হত্যাকাণ্ড সুপরিকল্পিত বলেও মন্তব্য করেন তিনি। জঙ্গিবাদ বা এর সঙ্গে সম্পৃক্ত যারা স্বাভাবিক জীবনে ফিরে আসার জন্য আত্মসমর্পণ করছে, তাদেরকে আমাদের সব রকম সহযোগিতা করে তারা যেন এই ধরনের ভুল পথে আর ভবিষ্যতে না যায়, সেই জন্য তাদের জীবন জীবিকার সুযোগ আমাদের করে দিতে হবে। রাজনৈতিক উচ্চাভিলাষ চরিতার্থ করতে যে সাধারণ মানুষের জীবনের উপরে হামলা দেওয়া, মানুষের ক্ষতি করা, এটা কোন ধরনের রাজনীতি, এটা অন্তত আমি জানি না, বুঝি না। কিন্তু এখানে রাজনীতি যদি হয় এই ধরনের সন্ত্রাস, জঙ্গিবাদ, পোড়াও জ্বালাও, মানুষকে খুন করা, জাতীয় সম্পদ নষ্ট করা, তো সেটা রাজনীতি না, এটা আসলে সন্ত্রাসী কর্মকাণ্ডই আমি বলবো। এরপর প্রধানমন্ত্রী র্যাবের নবনির্মিত ভবন উদ্বোধন করে দোয়া ও মোনাজাত করেন। রুহুল আমিন তুহিন, RTV, ঢাকা। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের জঙ্গি আস্তানায় অপারেশন ইগল হান্ট সাময়িক স্থগিত করেছে সোয়াট। কাল সকাল থেকে আবারও অভিযান শুরু হবে, এ তথ্য জানালেন পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের উপ পুলিশ কমিশনার প্রলয় কুমার জোয়ারদার। বিকেলে সোয়াটের সদস্যরা ঢাকা থেকে ঘটনাস্থলে পৌঁছে সন্ধ্যায় শুরু করে অপারেশন ইগল হান্ট নামে অভিযান। এর পরপরই মুহুর্মুহু গুলির শব্দ পাওয়া যায়। এক পর্যায়ে বিকট শব্দে 4টি গ্রেনেড বিস্ফোরিত হয়। আজ ভোর থেকে শিবনগর গ্রামের আফসার আলীর বাড়িটি জঙ্গি আস্তানার সন্দেহে ঘিরে রাখে কাউন্টার টেরোরিজম ইউনিটের সদস্যরা। কাউন্টার টেরোরিজম ইউনিট জানায়, ভেতরে আবু নামের এক জঙ্গি সহ 3 থেকে 4 জন সদস্য থাকতে পারে। জননিরাপত্তায় ওই এলাকায় 144 ধারা জারি করা হয়েছে। বাড়ির মালিককে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে। দর্শক, এই মুহূর্তে ঘটনাস্থলে আছেন আমাদের সহকর্মী ইমরান ফারুক মাসুম। টেলিফোনে সরাসরি যোগ দিচ্ছেন তিনি আমাদের সঙ্গে। মাসুম, সোয়াট টিমের অপারেশন তো আজকের মতো, অপারেশন ইগল হান্ট আজকের মতো সমাপ্তি ঘোষণা করা হয়েছে। তো কালকে সকালে মানে কখন থেকে আবার অপারেশন শুরু হবে, কি তথ্য আছে আপনার কাছে আমাদের জানান। চাঁপাইনবাবগঞ্জের মোবারকপুর ইউনিয়নের শিবনগর এলাকায় জঙ্গি আস্তানায় জেন্টু বিশেষের বাড়িতে দিনভর অভিযান চালিয়ে তা রাত 9টায় করে সোয়াত ও কাউন্টার টেরোরিজমের সদস্যরা। সন্ধ্যা 6:30টায় এই অভিযান শুরু হয় এবং ব্যাপক গোলাগুলি শব্দ শোনা যায়। সোয়াত ও কাউন্টার টেরোরিজমের উপ পুলিশ কমিশনার প্রলয় কুমার মজুমদার আমাদের জানান, শিবনগর এলাকায় জেন্টু বিশেষের একটি বাড়ি ঘেরাও করে তল্লাশি চালানো শুরু করতে যায় কাউন্টার টেরোরিজমের সদস্যরা। এই সময় বাড়ি থেকে পুলিশকে লক্ষ্য করে শক্তিশালী ককটেল ও গ্রেনেড ছোড়া হয়। জবাবেও পুলিশ কয়েক রাউন্ড গুলি ছোড়ে। শিবনগরের আশেপাশে এলাকায় 144 ধারা জারি করে উপজেলা প্রশাসন। থেমে থেমে গুলির শব্দ শোনা যায়। বাড়ির আশেপাশে বাসিন্দাদের নিরাপত্তার কারণে সরিয়ে নেওয়া হয়। এই অভিযানের নাম দেওয়া হয়েছে অপারেশন ইগল হান্ট। আবুর মা ফুলসান বেগম ও চাচি চামিলি বেগম আবুর 2 মেয়েকে ফেরত দেওয়ার জন্য মাইকের মাধ্যমে অনুরোধ করলেও সে তাতে সাড়া দেয়নি। এদিকে সোয়াট কাউন্টার টেরোরিজমের সদস্যরা জঙ্গি আক্রমণ লক্ষ্য করে গুলি বর্ষণ করে। বাড়িটিতে একই ইউনিয়নের আফসার আলীর ছেলে আবুল কালাম আজাদ ওরফে আবু নামে এক জঙ্গি, তার স্ত্রী ও 2 মেয়ে রয়েছে বলে নিশ্চিত করে স্থানীয়রা। এর আগে বুধবার ভোরে প্রথম কনসার্ট ইউনিয়নের আব্বাস বাজার এলাকায় 3টি বাড়ি ঘেরাও করা হয়। তবে সেখানে কোনো জঙ্গি আস্তানা পাওয়া যায়নি। রাত 9টায় অভিযান শেষে কাউন্টার টেরোরিজমের উপ কমিশনার প্রলয় কুমার মজুমদার জানান, আগামীকাল সকালে আবার অভিযান শুরু হবে। তখন বোঝা যাবে ভিতরে কেউ হতাহত হয়েছে কিনা।
এই ছিল আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ মাসুম। দর্শক, এতক্ষণ চাঁপাইনবাবগঞ্জ থেকে জানাচ্ছিলেন ইমরান ফারুক মাসুম। চলে যাচ্ছি পরের সংবাদে। জেএমবির সারওয়ার তামিম গ্রুপের আইইডি বিশেষজ্ঞ মুশফিক মার্টিন জেনিকে বিপুল পরিমাণ ইম্প্রোভাইজ ডিভাইস ও ইলেকট্রনিক সরঞ্জামাদি সহ গ্রেপ্তার করেছে র্যাব 10-এর একটি দল। দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে র্যাব 10-এর অধিনায়ক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন মাতুব্বর বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জেনি জানিয়েছে ক্যান্টনমেন্টের কাছে যে কোনো সরকারি স্থাপনায় হামলা চালানোর পরিকল্পনা ছিল তাদের। র্যাব জানায় এ পর্যন্ত সারওয়ার তামিম গ্রুপের 16 সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। বিস্ফোরণের যে কাজটি আইডিটা যেটা গান পাউডার দিয়ে করা হবে, এই কাজের এই সার্কিটটি বানানোর দায়িত্ব তার ছিল। এই গ্রুপে এসেই ছিল মোটামুটি, যেহেতু কম্পিউটার ইঞ্জিনিয়ারিং সায়েন্স এবং তার এই সার্কিট বিষয়ে ভালো নলেজ আছে, তো আমরা তাকে রিমান্ডে আনবো। পানির ন্যায্য হিস্যা আদায়ে সরকারকে জাতিসংঘে যাওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব। আর দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বললেন, প্রাদেশিক সরকারের অজুহাতে তিস্তা সহ নানা ন্যায্য ইস্যুতে বাংলাদেশকে অধিকার বঞ্চিত করছে ভারত। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। জাহিদ রহমানের রিপোর্ট। ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক অনুষ্ঠানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল বলেন, ভারত সারা বছর পানি আটকে রাখলেও বর্ষা মৌসুমে তা ছেড়ে দেয়, আর তাই উজানের পানি এসে হাওর তলিয়ে যাচ্ছে। আমি পাওনার কথা বললেই আমি ভারত বিরোধী হয়ে গেলাম। আমি কখনোই ভারত বিরোধী নই, আমরা ভারতের জনগণের বিরুদ্ধে নেই। আমার অধিকার যারা যদি হরণ করে না, আমার নেতৃত্ব যদি অধিকার রক্ষা করতে না পারে, তার সমালোচনা আমি অবশ্যই করব। এর জন্য প্রয়োজনে জাতিসংঘে যাক সরকার, যাতে করে আমরা আমাদের ন্যায্য হিস্সাটা পাই। এদিকে জাতীয় প্রেস ক্লাবে এক স্মরণ সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, তিস্তা চুক্তি না করে ভারত বন্ধুত্বের পরিচয় দিতে ব্যর্থ হয়েছে। খেলারাম খেলে যা, অর্থাৎ বিভিন্ন সময় বিভিন্ন প্রদেশের অজুহাত দিয়ে বাংলাদেশের ন্যায্য পাওনা, ন্যায্য অধিকার থেকে ভারত চিরাত্তর অগ্রাহ্য করে আসছে, ভবিষ্যতে করবে। সে কারণে আজকে বাংলাদেশের জনগণকেই সিদ্ধান্ত নিতে হবে আমরা আমাদের অধিকার আদায় কিভাবে করব। তিস্তার পানি নিয়ে গড়িমসি না করতে ভারতের প্রতি আবারও আহ্বান জানান বিএনপি নেতারা। আমাদের দায়িত্ব এই বাংলাদেশে। জাহিদ রহমান, আরটিভি, ঢাকা। কোন দেশের প্রধান বিচারপতি প্রকাশ্যে এত কথা বলেন না। সকালে সচিবালয়ে এই মন্তব্য করে প্রধান বিচারপতির কোনো কষ্ট থাকলে নির্বাহী বিভাগকে জানানোর আহ্বান জানান আইনমন্ত্রী আনিসুল হক। এছাড়া বিচার বিভাগ নিয়ে সরকার বিমাতা সুলভ আচরণ করছে এবং প্রশাসন বিচার বিভাগকে স্বাধীন হতে দিতে চায় না। প্রধান বিচারপতির এমন বক্তব্য দুঃখজনক বলেও মন্তব্য করেন তিনি। বিস্তারিত জানাচ্ছেন নাজিফ ফরাইজি। বিচার বিভাগের প্রতি সবসময় একটা বিমাতা সুলভ একটা আচরণ চলে আসছে। এটা আজকে না, এই সরকার না, এটা প্রতিটি সরকার। প্রশাসন কোনোদিনই চাইনি বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করে। ব্যুরোক্রেটরা মনে করে সবসময় বিচার বিভাগ তাদের একটা প্রতিরোধ। মঙ্গলবার হবিগঞ্জ আইনজীবী সমিতির অনুষ্ঠানে এমন বক্তব্য দিয়েছিলেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। এটা কিন্তু ভুল ধারণা। সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে এ নিয়ে কথা বলেন আইনমন্ত্রী। কেউ যদি বলে এই সরকার বিচার বিভাগের সাথে সৎমা সুলভ আচরণ করে, তাহলে সেটা অত্যন্ত দুঃখজনক। আমি তো কোনো সৎমা সুলভ ব্যবহার দেখি না, তো সেটা যদি উনি পয়েন্ট আউট করে দেন, তো সেটা আলোচনার মাধ্যমে আমরা নিশ্চয়ই নিষ্পত্তি করতে পারি। এ সময় বিচারকদের বেতন বাড়ানো সহ বিচার বিভাগের জন্য তার সরকারের নেওয়া উদ্যোগগুলো তুলে ধরেন মন্ত্রী। মাননীয় প্রধান বিচারপতির প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল হয়ে বলবো, আপনারা অনেক উন্নয়নশীল দেখেছেন, উন্নত দেশ দেখেছেন। কোন দেশে কিন্তু বিচার কার্যের ছাড়া মাননীয় প্রধান বিচারপতিরা এত উষ্মা, এত কথা পাবলিকলি বলেন না। আমার কথা হচ্ছে, নিশ্চয়ই উনি প্রয়োজনে বলেন, আমি এটা অস্বীকার করি না। ওনার যদি কোনো দুঃখ কষ্ট থেকে থাকে, এইসব কথাগুলি পাবলিকলি না বলে আমাদেরকে একটু ওনার দুঃখ কষ্টগুলি জানান, তাহলে পরে আমরা হয়তো সেগুলি শোধ করার চেষ্টা বা সুরাহা করার চেষ্টা
করতে পারে। বিচার ও নির্বাহী বিভাগের মধ্যে কোনো সংকট নেই জানিয়ে আইনমন্ত্রী বলেন, বর্তমানে বিচার বিভাগ পূর্ণাঙ্গ স্বাধীনতা ভোগ করছে এবং সেখানে সরকারের কোনো হস্তক্ষেপও নেই। এই সুবিধাদি দেওয়া। নাজিব ফরেজি, RTV, ঢাকা। সুনামগঞ্জের সবকটি হাওরের ফসল তলিয়ে গেছে, আর খোলা বাজারে প্রয়োজনের তুলনায় চালের বরাদ্দ কম থাকায় সেখানে মানুষের চাহিদা পূরণ করতে পারছেন না ডিলাররা। এদিকে হবিগঞ্জে খোয়াই নদীর বাঁধ ভেঙে নতুন করে তলিয়ে গেছে আরও 10,000 হেক্টর জমির ফসল। প্রবল বর্ষণ ও পাহাড়ি ঢলে শেরপুরে প্লাবিত হয়েছে শ্রীবর্দী ও ঝিনাইগাতী উপজেলার 9 ইউনিয়ন। প্রতিনিধি ও স্টাফ রিপোর্টারদের পাঠানো তথ্যছবিতে জানাচ্ছেন অভি ইসলাম। সুনামগঞ্জে ফসল হারিয়ে অনাহারে দিন কাটাচ্ছে হাওর অঞ্চলের প্রায় 15 লাখ মানুষ। বাজারে মোটা চাল 50 থেকে 52 টাকা কেজিতে কেনা সম্ভব না হওয়ায় OMS এর ডিলারের দোকানে দৌড়াতে হচ্ছে ক্ষতিগ্রস্ত কৃষক ও দরিদ্র মানুষদের। সেখানে 2-3 দিন ঘুরে মিলছে 5 কেজি চাল। 3 দিন ধরে আয়া ঘুরে যাইতাছি, চাল তো আমরা পাইতাছি না, খুব কষ্ট করে আমরা চলতাছি। চাল মাত্র সরকার 1 টন দেয়। মানুষ 1000 মানুষ বর্তমানে এই ডিলারের ঘরের আশেপাশে দাঁড়ানো অবস্থায় আছে। এরা কাজ করবে কোন সময়, খাইবে কোন সময়। 20 বস্তা চাল দেয় মানুষ পাড়া প্রতিবেশী চিন পরিচয় দেখে এরা পুলিশ 10 টাকা দিতে, এইটাই আমার সমস্যা। দুটো সমস্যা কামটা কেন নিতাম না।